সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। বদ্যিবাড়ির ১৫৫তম পর্বের সঙ্গে আছি মুজাহিদ শুভ। বদ্যিবাড়িতে মূলত আমরা সবসময় চিকিৎসকদের কথা শুনে থাকি, কিন্তু করোনার কারণে আপনারা জানছেন এই মহাদুর্যোগে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আজ আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় করোনায় পারিবারিক সম্প্রীতি ও সহিংসতা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ৫ জন অতিথি। চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মেহজাবিন হক, চেয়ারম্যান, এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সঙ্গে আরও আছেন সৈয়দ মিজানুর রহমান রাজু, পরিচালক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। লন্ডন থেকে যুক্ত হয়েছেন সময় টিভির লন্ডন প্রতিনিধি শোয়েব কবির, এবং একজন ভুক্তভোগী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার আসলে নামও আমরা প্রকাশ করছি না, এবং আমাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি কানেক্টেড না, আমাদের সাথে ফোনে যুক্ত হবেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই ভুক্তভোগীর কাছে আসলে জানতে চাইব, করোনার এই সময়ে পারিবারিক সহিংসতার কথা যে আমরা বিশ্বব্যাপী শুনছি যে 20% বেড়েছে, আপনি আসলে কোন ধরনের সহিংসতার মধ্যে পড়েছেন? আপনার অভিজ্ঞতার কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই করোনা ভাইরাস বা কোভিড-19 ডিজিজটার কারণে আসলে বেশ অনেকটাই সমস্যা তৈরি হয়েছে ঘরে ঘরে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার এখন বাচ্চার স্কুল বন্ধ, আমার অফিস বন্ধ, আমার হাজবেন্ডের বিজনেস বন্ধ। আমরা ঘরের মধ্যে একসাথে, আমার হাজবেন্ড যেখানে অনেক বড় একটা সময় বাইরে তার বিজনেসে দেয়, সেই সময়তে সে বাসায় আইডল, সে এখন কিছু করছে না। আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা আমার সংসারে, যেটাকে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি, আমার মতো করে সাজিয়ে নিয়েছি, সে তখন হয়তো আমাকে বলতে আসে যে তোমার এই জিনিসটা ভালো হয় নাই, ওই জিনিসটা ঠিক হয় নাই। এই যে সবসময় সে যে বাড়িতে আছে, I understand from his perspective as well যে হয়তো হি স্ট্রেসড, তার বিজনেসে কি হবে, কবে আবার সে আবার নর্মাল আওয়ার্সে চলে যেতে পারবে, এটা নিয়ে হয়তো সে স্ট্রেসড আছে। বাট আপনি যদি আমার পার্সপেক্টিভ দিয়েও যদি দেখেন, আমিও একটা মানুষ, আমারও ইমোশনস আছে। যখন বাড়িতে এই ছোটখাটো জিনিস নিয়ে খোঁটাখুটি হতে থাকে, তখন আসলে সত্যি কথা বলতে একটা পর্যায় পর্যন্ত you can take it for as long as you can tolerate. তো এই ক্ষেত্রে আমার আরো কিছু বলার আছে, সেটা হচ্ছে ইট ইজ নট জাস্ট যে আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়াটা হচ্ছে, আমাদের ঘরের ভিতরে যখন হাজবেন্ড ওয়াইফের মনোমালিন্য হচ্ছে, তখন কিন্তু পরিবারের আরো অনেকেই ওখানে আছেন, প্রেজেন্ট আছেন। তো পরিবারের অন্যান্য মেম্বার যারা আছেন, ওনারা এখানে কি রোল প্লে করছেন? ওনারা কি আসলে সাপোর্ট করছেন, যে সাপোর্ট দিচ্ছেন ইনফ্যাক্ট, যে তোমরা খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমরা একটু শান্ত হও, নাকি ওনারাও এই জিনিসটাকে আরো একটু বেশি বাড়িয়ে দিচ্ছেন? সেখানেও একটা প্রশ্ন আছে। তো সবকিছু মিলিয়ে আসলে খুব কঠিন একটা সময়। বাড়িতে একসাথে থাকাটা, যেখানে অনেকে যারা অপটিমিস্টিক তারা চিন্তা করেছিল যে হয়তো পজিটিভ হবে, বিকজ ইউ গেট মোর ফ্যামিলি টাইম, আপনি আপনার সন্তানকে আরো সময় দিতে পারছেন। হাজবেন্ড যারা বাইরে অনেক সময় দিচ্ছে, তারা এখন বাড়িতে সময় দিতে পারছেন। বাট এটা দেখা যাচ্ছে যে আমার আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলবো যে ব্যাপারটা উল্টো দিকে যাচ্ছে। আচ্ছা, আমি আপনার কাছে জানবো যে আপনি এখন কোথায় আছেন? আপনি কি আপনার নিজ পরিবারে আছেন নাকি মায়ের বাসায় এসেছেন? মানে আপনার অবস্থান কোথায় একটু জানবো। ফ্র্যাঙ্কলি আমি এখন আমার মার বাসায়। এই এই আমাদের মধ্যে একটা মনোমালিন্যর কারণেই আমি এখন আমার মার বাসায়। এটা আমাদের সিনিয়ররা যারা আছেন ওনারাই সাজেস্ট করেছেন যে তোমরা কিছুদিন তাহলে একটু আলাদা থাকো। এই যে লকডাউনের কারণে আমরা বাসার ভিতরে, এই জিনিসটাই যেন না হয়, সেই জন্য আমি এখন আমার মার বাসায়।
ইটস আচ্ছা ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি ভালো থাকবেন এবং আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসুন এই প্রত্যাশায়। আমি আমাদের সময়ের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের কাছে জানতে চাইবো যে আমরা সারা বিশ্বব্যাপী আসলে এই ধরনের এক্সপেরিয়েন্সের কথা শুনছি। আমরা গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে যে যুক্তরাজ্যে পারিবারিক সহিংসতার মাত্রাটা অনেক বেশি, যেটা আপনি আপনার প্রতিবেদনে আসলে দেখিয়েছেন। আপনার কাছে তথ্য জানবো যুক্তরাজ্যের বর্তমান অবস্থা আসলে কীরকম। যুক্তরাজ্যে আমরা স্বাভাবিক যে সময়, এই সময় কিন্তু বছরে প্রায় ২৪ লাখ লোক পারিবারিক সহিংসতা বলি আর আমরা পারিবারিক নির্যাতন বলি সেটির শিকার হচ্ছেন। এর মধ্যে কিন্তু সবাই যে নারী এমনটা নয় এবং এর বয়সটা হলো ১৬ থেকে ৭৪ বছর বয়সী নারী, পুরুষ। তবে নারীদের সংখ্যা কিন্তু এখানে ৩ ভাগের ২ ভাগ কিন্তু নারীদের সংখ্যা। তবে এই যে লকডাউন মানে পুরো ব্রিটেন জুড়ে যে থমকে আছে স্থবির অবস্থায়, এই সময়ে কিন্তু এই নির্যাতনের মাত্রাটা কিন্তু বেড়েছে আম বিভিন্ন ক্ষেত্রে প্রায় অর্ধেকের কাছাকাছি। আপনাকে যদি একটি পরিসংখ্যান দিই সেটি হলো যে প্রতিদিন অন্তত লন্ডন শহরে লন্ডন যে ব্যস্ত শহর, এই শহরে কিন্তু প্রতিদিন গড়ে ১০০ জন করে আপনার গ্রেপ্তার হচ্ছে এবং লকডাউনের ১ম যে ৬ সপ্তাহ, এই ৬ সপ্তাহ ৪,০০০ এর অধিক লোককে গ্রেপ্তার করে শুধুমাত্র লন্ডন শহরে মেট্রোপলিটন পুলিশ। তবে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু একটি গুরুতর অপরাধ এখানে আমাদের ব্রিটেনে। আপনি হয়তো জানেন এটি নিয়ে কিন্তু সরকার আমাদের স্থানীয় প্রশাসন কিন্তু সবসময় কিন্তু আম সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি গতকালকে ব্রিটিশ সরকার প্রায় ৭,৬০,০০,০০০ একটি আম বাজেট তারা আপনার ঘোষণা করেছে। এই যে বাজেট, এত বিশাল অঙ্কের একটি বাজেট, এই বাজেটটি আসলে হবে যারা নির্যাতিত সে পুরুষ হোক অথবা ছেলে অথবা মেয়ে হোক, এটা নিয়ে কোন সমস্যা নাই। আপনার যারাই হোক তাদেরকে নিরাপদ বাসায়, কারণ নিরাপদ বাসা অথবা নিরাপদ কোন একটা স্থানে নিয়ে যাওয়া এবং তাদের মেন্টাল কাউন্সেলিং করা, তাদের মূলত তাদের শতভাগ নিরাপত্তার বিষয়টির জন্য কিন্তু এই বিশাল যে বাজেট এটি তারা আপনার আম ঘোষণা করেছে। আর একটি বিষয় আপনি হয়তো বলবেন যে কেন এখন এই লকডাউনের সময় কেন এই যে পারিবারিক সহিংসতা, পারিবারিক নির্যাতন এটা বেড়েছে। এটা বাড়ার অন্যতম একটি কারণ হলো যে আ আ এখানে তো ব্রিটেন তো সবসময় সবাই ব্যস্ত থাকে, সবসময় সবাই আপনার কাজে থাকে। এই একটি সময় যে দীর্ঘ সময় আ আম বাসার মধ্যে থাকছেন, এখানে পুরুষতান্ত্রিক যে সমস্যা অথবা পুরুষদের ক্ষেত্রে অথবা বাসার যিনি কর্তা থাকেন, এখানে কিন্তু নারী হতে পারে, পুরুষও হতে পারে। সে কিন্তু তার সঙ্গীর উপর কিন্তু এক ধরনের ফোর্স করতে যাচ্ছে অথবা এক ধরনের মনিটরিং করতে চায়। সে কি করছে, কোথায় যাচ্ছে, আম তার মেন্টাল সিচুয়েশন অথবা তাদের খাওয়া-দাওয়া সবকিছু নিয়ে এক ধরনের আম ডমিনেটিং ভাব, যে নিয়ন্ত্রণের যে ভাবটা, এই ভাবটা হয়তো অপর যে সঙ্গী সে হয়তো মেনে নিতে পারে না। মেনে না নেওয়ার ফলে হয়তো মন খারাপ থাকে, বিষণ্ণ থাকে। কারণ এই মুহূর্তে তো কোথাও গিয়ে বা বন্ধুর বাসায় গিয়ে অথবা আত্মীয়স্বজনের বাসায় গিয়ে অথবা কোনো পার্কে গিয়ে বসা থাকার অথবা মুভি দেখার কোথাও গিয়ে এই যে এই অবসর সময়টা কিন্তু নাই। ওইখানে হলো মন খারাপ হলেও ঝগড়া হলে কিন্তু সে তার অপর যে সঙ্গী আছে তার সাথে থাকতে হচ্ছে, তার সাথে কথা বলতে হচ্ছে, তার সাথে চলাফেরা করতে আচ্ছা, হচ্ছে। এটা কি এই ক্রমাগত ক্ষেত্রে কিন্তু এটা বাড়ছে কিনা লন্ডনে অথবা মানে যুক্তরাজ্য জুড়ে আসলে এই পরিস্থিতি প্রতিদিন আরো বেশি মানে পার্সেন্টেজটা বাড়ছে কিনা? হ্যাঁ, এটা তো বাড়ছে এবং এ নিয়ে কিন্তু সরকার কিন্তু বেশ আম সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি লন্ডন মেয়রও খুব সতর্ক অবস্থানে রয়েছেন, হার্ড লাইনে রয়েছেন এবং তারা বলছেন এবং কিন্তু আ এবং তারা এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এটা বন্ধ করার জন্য কিন্তু বিশেষ আম ফোন লাইন চালু করেছে এবং এটার সেবা কিন্তু খুব আম এ আপনার খুব দ্রুত এবং তারা চাচ্ছে যে কোনো পুরুষ হোক অথবা মেয়ে হোক অথবা নারী হোক, কেউই যাতে ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার হয়ে এই সময়ে যাতে তারা আম অনিরাপদ না থাকুক এবং তারা যখন যে সহযোগিতা আমরা চাইবে সরকার থেকে সেটি যেন পায়। আ আসলে এই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে সরকার আ আ স্পেশালি ব্রিটিশ সরকার কিন্তু খুব সতর্ক রয়েছে এবং তারা কিন্তু এই বিষয়ে যে বিশাল আম আ বিশাল বাজেটের যে আম বরাদ্দ ঘোষণা করছে এটিও একটি ইতিবাচক। তবে সবচেয়ে বেশি যেটি হয়ে থাকে যে আম জনসচেতনতা আপনার সৃষ্টি করার জন্য কিন্তু এই বাজেটটিও কিন্তু আপনার হয়তো কাজ করবে। তবে কারণ জনসচেতনতা যদি আমরা যদি আমরা যদি সচেতন না হই তবে এই ধরনের নির্যাতন অথবা সহিংসতা বন্ধ আচ্ছা করা। শোয়েব আপনার কবির, আরেকটি আপনাকে বিষয় জানি আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আমি রাজু স্যারের কাছে একটু জানবো, পশ্চিমা বিশ্বের সাথে আসলে আমাদের দেশের পারিপার্শ্বিক সম্পর্কের আসলে পার্থক্যটা কীরকম? করোনায় বাংলাদেশ আসলে কতটা প্রভাবিত হচ্ছে এই পারিবারিক সহিংসতার ক্ষেত্রে আপনি বলবেন।
স্যার আপনি আপনার মাইকটা আমরা অফ পাচ্ছি স্যার, একটু অন করে যদি কথা আচ্ছা, বলেন থ্যাংক স্যার। ইউ। সরি, জি আমরা জি। বলছি যে আমি যেটা বলছিলাম যে আসলে এখন পশ্চিম পূর্ব বলে কিছু নেই, সারা বিশ্ব একাকার হয়ে গেছে। অন্তত বহুদিন ধরেই সেটা চলছিল। করোনা কিন্তু সারা পৃথিবীকে এক জায়গায় নিয়ে এসছে এবং সেখানে কিন্তু শুধু যে ভাইরাস সংক্রামিত হচ্ছে তা নয়, বহু ধরনের জীবনবোধ, তাদের আমাদের সংস্কৃতিও সংক্রামিত হচ্ছে। ধরুন এই যে অনুষ্ঠানটা যে সময় আমরা করছি, এই সময়টাতে যে যারা এই অনুষ্ঠানটা দেখছে তাদের মধ্যেও কিন্তু এটা আসতে পারে। আমাদের বহু প্রচলিত ভাষা হচ্ছে যে পাগলা নৌকা ডোবাসনে বলে মনে করায় দিলি। হুম হুম। তাহলে এই যে আলোচনা হচ্ছে এর মাধ্যমেও কিন্তু অনেক কিছু সংক্রামিত হয়, নতুন ধরনের আইডিয়া আসে। তো সেই জন্য আমি যেটা যদি এইভাবে বলি যে সামগ্রিকভাবেই আসলে পশ্চিমা বিশ্বের একটা প্রভাব বা সারা বিশ্বেরই প্রভাব সারা বিশ্বে পড়েছে, সেদিক থেকে কিন্তু সংস্কৃতির একটা ব্যাপক পরিবর্তন হচ্ছিল অনেক দিন ধরেই। তো এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে কোন দেশে কতজন আক্রান্ত হচ্ছে, কতজন মারা যাচ্ছে, কতজনের কি হচ্ছে, কার সংসার ভাঙছে, ঘর ভাঙছে, এই যে নানা ধরনের বিষয় সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে, সেই একটা সংক্রমণ কিন্তু রয়েছে। তবে বাংলাদেশের সাথে যে দান্দিকতাটা রয়েছে, দ্বন্দ্বের যে জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশ বা এই উপমহাদেশের মানুষের, পরিবারের মানুষের একসাথে থাকার একটা সংস্কৃতি দীর্ঘদিনের, যে কারণে আমাদের এখানে কিন্তু অনেক সময় হয়তো সেটা ওইভাবে প্রকাশিত হবে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু থাকতেই পারে। কারণ আমরা জানি যে সাংস্কৃতিক যে প্রণোদনা মানুষকে সবসময় একটা মানসিক ফ্রেমওয়ার্কের মধ্যে দাঁড় করিয়ে দেয়, যে একটা সাইকোগ্রাফিক প্রোফাইল তৈরি করে দেয়, সেটা কিন্তু মানুষকে লিড করে। এবং এই সাইকোগ্রাফিক প্রোফাইলটা কিন্তু গ্লোবালি সবসময় চেঞ্জ হচ্ছে। আগে হয়তো একটু আস্তে আস্তে হতো, এখন অত দ্রুততার সাথে হচ্ছে। তো সেই দিক থেকে আমাদের দেশে আমি মনে করি যে এই মানে সংঘাত বা সম্প্রীতি যাই বলি না কেন, যেমন আমার খুব ভালো লেগেছে, আমি সকালেই দেখছিলাম চমক হাসানের একটা ভিডিও, যে সে আমেরিকাতে আছে, সেখানে কিন্তু সে একটা ভিডিও তৈরি করেছে যার ভিতরে তার সন্তান, তার স্ত্রী সহ তারা দারুণভাবে সেটাকে সেলিব্রেট করছে, এই একসাথে থাকাটা বিষয়টাকে, এবং সেটা খুবই আগ্রহ তৈরি করেছে। অর্থাৎ এখানকার আমাদের এই অংশের মানুষের একসাথে থাকার যে সংস্কৃতি, ভালোবাসার যে সংস্কৃতি বা একসাথে থাকতে পারার যে সংস্কৃতি, সেটা অন্য জায়গায় গিয়ে কিন্তু আরেকটা নতুন মাত্রা যোগ করেছে। কারণ আমরা বরং পরিবারের সাথে থাকতেই তো ভালোবাসি, পরিবারকে ছেড়ে মাঝে মাঝে অফিসে যেতে হয় বা বাইরে থাকতে হয়, এটা নিয়ে কিন্তু আমাদের এক ধরনের কষ্ট আছে, এখনো অনেক পরিবারের মধ্যেই আছে। কারণ আমি দেখেছি আমার মা এখনো ফিরলে দেরি হলো কেন, কেন ফিরলি না, বা আমার সন্তান অপেক্ষা করে, আমার স্ত্রী অপেক্ষা করে। আমি মনে করি সবারই। তো সেইভাবে যদি চিন্তা করি, প্রথম দিকটাতে কিন্তু বেশ মজাই হয়েছিল। তবে যখন সেটা আয় রোজগারের সাথে সম্পর্কিত হলো, যেমন আমি শুনছিলাম ব্রিটেনে নয়, সারা পৃথিবীতেই এখন কিন্তু যারা আয় রোজগারের সাথে সম্পর্কিত, সেই মানুষটা যখন বাসায় থাকছে, তখন তার মাথায় একটা ডমিনেট করার আইডিয়া আসতেই পারে। কারণ এতদিন সে কাজে বাইরে চলে যেত, আসতো, বাসার মানুষ তার রোজগার করা টাকা পয়সা কিভাবে খরচ করতো, কি করতো, সেটা হয়তো সে বুঝতো না। কিন্তু এখন বাসায় বসে সে হয়তো দেখছে যে কি ব্যাপার, অপচয় হচ্ছে কেন। কারণ তার মাথায় কিন্তু ওই চিন্তাটাও আছে যে এই টাকাটা ফুরিয়ে গেলে হয়তো আমার ভবিষ্যতে চলতে অসুবিধা হবে। তো আমি বলবো যে এটা কিন্তু যে শুধুমাত্র মানে আমাদের ব্যক্তিগত সম্পর্কের সাথে জড়িত তা নয়, এই সংঘাতের পেছনে থাকতে পারে অর্থনীতি, থাকতে পারে রাজনীতি, থাকতে পারে নানা বিষয়। হুম। তবে মানসিকভাবে সংযুক্ত থাকবার জন্য আমাদের দেশের মানুষের মানসিকতাটা কিন্তু অনেক বেশি হেল্পফুল, আমি আমি সেটা মনে করি। তো সেই দিক স্যার থেকে আমি আপনার কাছে আসবো। এখনো স্যার আমি ব্যারিস্টার রিজওয়ানার কাছে জানতে চাইবো যে পারিবারিক সহিংসতা আসলে কতটা বেড়েছে বাংলাদেশে, আপনার কাছে কোনো পরিসংখ্যান আছে কিনা? পারিবারিক অশান্তি বা নির্যাতনের শিকার হলে এখন আসলে করণীয় কি? সেই ভুক্তভোগী আসলে কি করতে পারেন এখন? আহ আসলে আমাদের এক্সাক্ট ওরকম ধন্যবাদ শুভ ভাই আপনাকে প্রশ্নটার জন্য। আমাদের ওভাবে আমাদের বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে, যেমন মানুষের জন্য বা আইন ও সালিশ কেন্দ্র, এরা বিভিন্ন বিভিন্ন এলাকা ভিত্তিক কাজ করছে। আমি যেটা দেখতে পেলাম যে মানুষের জন্য তারা বগুড়া, কক্সবাজার এবং আপনার জামালপুরের উপরে একটা পরিসংখ্যান নিয়েছে। সেখানে দেখা গেছে যে আহ মানে 300% এটা বৃদ্ধি পেয়েছে। মানে পার্সেন্টেজের হারটা এত বেশি যে এপ্রিল 8 এর মধ্যে যে 300+ কেসেস যে দেখা গেছে যে যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে রিলেটেড। আর আহ, আমাদের এই সময় আপনার সমাধান বলতে একটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা মানে
এটা থেকে বের হওয়া আমাদের নিজেদের মানসিকতা পরিবর্তন না হওয়া পর্যন্ত এটা থেকে বের হওয়া সম্ভব না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডোমেস্টিক ভায়োলেন্সে যদি কেউ সত্যি মানে খুব বেশি নির্যাতিত হয়ে থাকে উনি কিন্তু এখনো পুলিশের কাছে সাহায্য চেতে পারেন। আমাদের 999 নাম্বারটা অ্যাক্টিভ, কিন্তু যেটা হচ্ছে যে এই প্যান্ডেমিকের কারণে আমরা হয়তো পুলিশ স্টেশনে যেতে পারবো না। পুলিশ কিন্তু এখনো কেস ফাইল করবে, ইনভেস্টিগেশন করবে। তো এখন এই পর্যন্ত যাওয়ার মতো সাহসিকতা বা মানসিকতা আছে কিনা, যেটা একটু যে আগে যে সৈয়দ মিজানুর রহমান রাজু স্যার বলছিলেন যে আমাদের সামাজিক মানে অবকাঠামো, আমরা আমাদের সামাজিক অবকাঠামোর জন্য আমরা অনেক কিছু থেকে নিজেদেরকে পিছিয়ে রাখি যে আহ ঠিক আছে, মানুষ জেনে যাবে বা মানুষ কি ভাববে এই নিয়ে কথা বলবে। আর আরেকটা জিনিস আছে যে মনে করেন আমাদের ফ্যামিলি সাপোর্টও যদি বাবা মার বাড়ির কথা বলা হয় সবসময় কিন্তু পাওয়া যায় না। তো সমাধানটা হচ্ছে যে আমাদের এখানে সমাধানের ক্ষেত্রটা খুব লিমিটেড। যদি তাদেরকে কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করা যায় বা যিনি ভিকটিম উনি যদি কারোর সাথে কথা বলতে পারেন ফোনে বা মেসেজের মাধ্যমে, কারণ পুলিশের কাছে যাওয়াটা কিন্তু দ্যাটস দ্য লাস্ট রিসোর্ট। সো আই উড রাদার সে যে উনি যদি কারোর সাথে কথা বলতে পারেন, কারোর সাথে হয়তো কাউন্সেলিং নিচ্ছেন অথবা কোনো লিগ্যাল কাউন্সেলিং নিচ্ছেন, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা সমাধানের বা সাময়িকভাবে জিনিসটা একটা কন্ট্রোলের পর্যায়ে আনা সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। আমি ডক্টর মেহেজাবিন ম্যাডামের কাছে আসলে জানতে চাইবো যে এই যে পারিবারিক সহিংসতা বা সম্প্রীতি যাই বলি, এর মনোবৈজ্ঞানিক কারণগুলো আসলে কি কি? আরেকবার একটু ম্যাডামকে আসলে বলবেন? আমরা যান্ত্রিক গোলযোগের আপনার কারণে যুক্ত করতে পারছি না। আমি একটু স্যারের কাছে আবার একটু জানতে আমি চাইবো আমি যে আসলে শুনতে পাচ্ছি। আপনি কি আরেকবার রিপিট করবেন আপনার প্রশ্নটা? আচ্ছা, আমি জানতে চেয়েছিলাম যে আসলে মনোবৈজ্ঞানিক কারণগুলো আসলে কি কি? এই যে পারিবারিক সহিংসতা বা সম্প্রীতি। আচ্ছা, আপনাকে আমরা এখনো পাচ্ছি না। আমি সংযোগ সঠিক হলে আবারও আপনার কাছে আসছি ম্যাডাম। আমি আসলে স্যারের কাছে জানতে চাইবো যে পারিবারিক সকল বিষয়ই আসলে সবসময় পরিবারের মধ্যে যেহেতু হচ্ছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই যেহেতু এক পরিবারের সবাই একসঙ্গে থাকার রেওয়াজটা বেড়েই গেছে আসলে বাস্তবতার কারণে, সেক্ষেত্রে শিশুদের ওপর আসলে ব্যাপকভাবে প্রভাব পড়ছে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, হ্যাঁ, সেটা ব্যাপকভাবেই পড়ার কথা। কারণ হচ্ছে যে শিশুরা তো আসলে ইমিটেট করে। আমরা জানি যে শিশুরা অনুকরণ করেই কিন্তু শেখে। আমরাও তাই শিখেছি। এবং এই যে অনুকরণ করে শেখার বিষয়টা ১ম এ যদি বলি যে যারা একটু বয়সে অনেক ছোট, তারা কিন্তু মা-বাবা বা পরিবারের সদস্যদের মধ্যে যা কিছুই ঘটুক না কেন সেটা অনুকরণ করবে। কাজেই সেটা ঝগড়াঝাটি হোক আর সেটা ভালোবাসা হোক। তো এখন যে পরিবারগুলোতে এই সময়টা সুন্দরভাবে সেলিব্রেট করছে, সেই শিশু তো আসলে সেই জায়গা থেকে যেটা শিখছে সেটা হচ্ছে সম্প্রীতি। আর সেটা যদি সংঘর্ষ হয় তাহলে সেখান থেকে কিন্তু সংঘর্ষই শিখবে। হুম, কাজেই এখন কিন্তু প্রত্যেকটা বাড়ি বা ঘর এখন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে এবং আমরা হুম। দেখেছি স্যার, আমি যে আমি এখন এই শিক্ষা প্রতিষ্ঠানের রোলটা আসলে কি রকম হবে পরিবারের, আমি আপনার কাছে কিছুক্ষণের মধ্যে আসছি। আমি একটু ম্যাডামের কাছে, মেহজাবিন ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে মনোবৈজ্ঞানিক কারণগুলো আসলে কি কি, এই যে সহিংসতা বাড়ার ক্ষেত্রে কিংবা সম্প্রীতিও যদি বেড়ে থাকে, আপনার অভিমত জানাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আহ সম্প্রীতি, পারিবারিক সম্প্রীতিও যেমন আগে ছিল এখনো রয়েছে, সহিংসতার ব্যাপারেও কিন্তু একই কথা প্রযোজ্য। আগেও ছিল, এখন সেটা অনেক বেড়ে গেছে। আমরা যখন কোভিড-19 শুরু হলো, আমরা মনোবিজ্ঞানীরা কিন্তু এটা খুব আশঙ্কা প্রকাশ করছিলাম যে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। এবং এখন সেই জায়গাগুলো আমরা দেখছি, বিদেশেও দেখছি, এবং আমাদের দেশেরও কিছু চিত্র আমরা মাত্র জানতে পেলাম যে এখানেও এই জিনিসগুলো আসলে বেড়ে যাচ্ছে। এখন এটার পেছনে তো অনেকগুলা কারণ রয়েছে। ব্যক্তিগত কারণ রয়েছে, পারিবারিক, অর্থনৈতিক রয়েছে, পুরুষতান্ত্রিক মন মানসিকতার একটা বিষয় রয়েছে, এবং সবচেয়ে বড় কথা যে জীবন সাথী যে তার সাথে আমার সম্পর্কটা কেমন। এই সম্পর্কটা যদি আমাদের ভালো না থাকে, সেটার উন্নয়নের জন্য যদি আমরা না কাজ করি, অর্থাৎ আমরা আমরা সেন্সটা যদি কাজ না করে আমি আমি পাবো, আমি বলবো, আমারটাই ঠিক হবে, এই সেন্সটা যদি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলা সবসময় সামনে চলে আসে। তো এখন আমরা যেটা বলছিলাম যে
এই সম্প্রীতিরও কিন্তু একটা খুব বড় সুযোগ এখানে ছিল। যাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল তারা কিন্তু চাইলে তাদের সম্পর্ক গুলাকে এখানটায় আরো বেশি, আমি বলবো, রিপেয়ার করা, মেন্ড করার সুযোগ পাচ্ছেন, ঠিক করার সুযোগ পাচ্ছেন। আগে হয়তো ব্যস্ত ছিল, এখন সেই জায়গায় ফোকাস করতে পারেন, পরিবারকে সময় দিতে পারেন। কিন্তু কিভাবে দিবেন এটা হচ্ছে আসল কথা। যেটা দেখা যাচ্ছে যে কারো কারো মধ্যে সন্দেহ প্রবণতা, পরকীয়া, মানসিক অসুস্থতা, পরস্পরের আবেগীয় চাহিদার দিকে যদি মনোযোগী আমরা না হই, সেটার দিকে যদি আমরা খেয়াল না করি, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো তৈরি হচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে যে দুজন মানুষকে, যে স্বামী স্ত্রীকে বা পরিবারে বাবা মা ছেলে মেয়ে, তাদেরকে একই জায়গায় থাকতে হচ্ছে। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ লোকের কিন্তু একটা বড় বাড়িতে ছড়িয়ে ছিটে থাকার সুযোগটা কম। তারা একটা ছোট্ট যদি শহরে বলেন তাহলে একটা কি দু কামরার একটা রুমে তারা থাকছে। তো 24 ঘন্টা যখন দিনের পর দিন তাদেরকে এখানে থাকতে হচ্ছে, তাদের ভেতরে কিন্তু একটা মানসিক চাপ কাজ করছে। কি, যে আমি নিজে আক্রান্ত হতে পারি বা আক্রান্ত অন্যকে করতে পারি, আমার সংসার কিভাবে চলবে, এই সমস্ত কিছু থেকে কিন্তু আমাদের মধ্যে এই প্রবলেম গুলা অনেকটা বেড়ে আচ্ছা যাচ্ছে। আপা, আপনার কাছে আমি আসবো। আমি একটু একটু রাজু স্যারের কাছে একটু জানতে চাইবো যে প্রত্যেকটি পরিবার এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এমন একটি কথা বলছিলেন, শুনে আসলে ভালো লাগছিল। কিভাবে আসলে গুণগত মান, গুণগত সময় আসলে কাটানো যায়, অথবা শিশুদেরকে কিভাবে আরেকটু কার্যকরী ভাবে তৈরি করা যায়, স্যার আপনার মন্তব্য জানবো। থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, কিন্তু আমি বলবো শিশুদের থেকে শুরু করে যারা আছে সবাই কিন্তু এখন অনলাইন ক্লাস বা শিক্ষকদের সাথে সংযুক্ত হয়েছে। যে মোবাইল ডিভাইসটা একসময় হয়তো বা ওয়াইফাইটা ব্যবহার করতো তারা হয়তো লুকিয়ে বাবা মাকে, আমি বলবো তরুণদের কথা, তারা কিন্তু এখন সেটা প্রকাশ্যে ব্যবহার করছে। আবার বাসার যে বয়োবৃদ্ধ মানুষটি আছে যিনি হয়তো টেকনোলজিতে অতটা পারদর্শী ছিলেন না, তিনিও কিন্তু এখন পারদর্শী হয়ে উঠছে। এখন যদি আমি এইভাবে দেখি, ধরুন যে যেটা আপা বলছিলেন যে পরকীয়া, এখন মোবাইল ডিভাইসটা ধরুন যে যদি পরিবারের একজন সদস্য আগে হয়তো তার একেবারে নিজের মতো করে ব্যবহার করতেন, সেই মোবাইল ডিভাইসটা এখন কিন্তু তার শিশুর হাতেও যাচ্ছে বা শিশুও সেটাকে রিচ করার চেষ্টা করছে। তো সেখান থেকে তার অশিক্ষাও হতে পারে, কুশিক্ষাও হতে পারে, আবার শিক্ষাও হতে পারে। সেটা যেমন এক ধরনের, অর্থাৎ আমরা জানি যে বাচ্চারা, শিশুরা, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক কিউরিয়াস। অর্থাৎ আপনি এখানে কি ধরনের সাইট ভিজিট করেন, কি করেন না করেন, সেটাও কিন্তু ওরা ঠিকই বের করে ফেলে, বা ওদের সেই খোঁজার একটা মানসিকতা আছে। সেটা একটা দিক গেল টেকনোলজি ব্যবহারের। আরেকটা দিক হচ্ছে যেটা খুবই প্রাসঙ্গিকভাবে আজকে এসছে, যে পুরুষতান্ত্রিক সমাজ বা পুরুষ বা মানুষ যখন কাউকে ডমিনেট করতে চায়, সে কিন্তু পুরুষ না নারী তার উপরে সব সময় নির্ভর করে না। এখন কিন্তু পৃথিবীতে নারী পুরুষদের, আমি বলবো যে ইকুয়াল শব্দটা নিয়ে কি বলা যায় জানি না, ইকুয়ালিটি যখন নিয়ে কথা বলি, তখন আসলে বাড়িতে যে মানুষটা রোজগার করে সেই মানুষটা কিন্তু ডমিনেট করে সাধারণভাবে। এটা শুধু বাংলাদেশে না, এটা সারা পৃথিবীতে একই অবস্থা। তো সেইখান থেকে এখন পরিবারে সবাই যখন থাকছে, শিশুরা তখন কিন্তু সেখান থেকে যদি তাদের ভালো মন্দ মিলিয়ে যে কোনো ধরনের কথাবার্তা হোক না কেন, সেগুলো তারা ওভারহেয়ার করে, তারা শুনতে পায়। এখন আরেকটা কথা আপা বলছিলেন, আমাদের অ্যাডভোকেট আপা, যে বাইরে যাওয়ারও তো সময় নাই এখন। অর্থাৎ অনেক সময় আমরা কি করতাম, একটু রাগ করলে, মন খারাপ হলে একটু বাইরে চলে যেতাম, আবার মনটা ভালো করে চলে আসতাম, আমি বুঝতাম যে এখন আমাকে কন্ট্রোল করতে পারছি না। কিন্তু এখন এই ছোট্ট ঘরে সেই জায়গাটার মধ্যেই থাকতে হচ্ছে, সেখানে ভেন্টিলেট করতে হচ্ছে। তো এক ধরনের কিন্তু স্বেচ্ছা নির্বাসন বা কারাগারের মতোই একটা জীবনযাপন। সেখানে কিন্তু একটি মানুষ, আমাদের সাইকোলজিস্ট আপা আরো ভালো বলতে পারবেন, মেহজাবিন আপা, যে সেখানে একটা মানুষের যে চাপ তৈরি হচ্ছে, তার মধ্যে শুনতে পাচ্ছি যে অর্থনৈতিকভাবে সারা পৃথিবী বিপর্যস্ত হবে, মানুষ চাকরি হারাবে, কি হবে, এই যে আনসার্টেনিটিটা, এই আনসার্টেনিটি কিন্তু শিশুদের মধ্যেও ছড়িয়ে যাচ্ছে। শিশুরা শুরুতে মনে করেছিল এই ছুটিটা হলো বাহ, সেই ছুটি হওয়া মানে মামার বাড়ি যাওয়া, দাদার বাড়ি যাওয়া। এখন কিন্তু তারা ছুটি মানে মনে করছে যে ঘরের বাইরে যেতে না পারা, অর্থাৎ একটা অন্যরকম একটা ছুটির আমেজ তৈরি হয়েছে। তো সেটার দিন যত বাড়বে সেটার কিন্তু নানামুখী মানে প্রতিকূলতা তৈরি হবে। এবং স্যার সেই স্যার জায়গাটায় স্যার স্যার এই আমি আপনার কাছে আসবো স্যার। আমি হ্যাঁ, একটু ব্যারিস্টার রিজওয়ানা আপনার কাছে জানতে চাইবো যে এখন যেহেতু আমরা
সেবার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে টেলিমেডিসিন সেবা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, মানুষ হাসপাতালে না আসলেও সেবা কোনো না কোনো মাধ্যমে পাচ্ছে। কিন্তু এই ধরনের সেবা নেয়ার ক্ষেত্রে যারা পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন তারা আসলে কোথায় যাবে? যদিও এখন আবার সব কোর্ট বন্ধ, খোলার ব্যাপারে এক ধরনের কথা হচ্ছিল, সেটিও আসলে সেই আশাটিও বন্ধ হয়ে গেছে। মানুষ নির্যাতনের শিকার হচ্ছে সত্যিকার অর্থেই। মানুষ আসলে কোথায় যাবে এখন? হ্যাঁ, প্রশ্নটা খুবই রেলেভেন্ট এই সময়ের জন্য। আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। কোর্টে গেলে কিন্তু পারিবারিক সম্প্রীতি বা সহিংসতা কোনোটারই কোনো সমাধান নেই। যেটা হচ্ছে যে ১ম এ হচ্ছে যে আপনি যদি আইনি কোনো সাহায্য চান, সেটা কিন্তু এখন ফিজিক্যালি কোনো চেম্বারে না গিয়ে কোনো আপনার পরিচিত যদি আইনজীবী থেকে থাকে তার সাথে ফোনে কথা বলা যেতে পারে। আমরা অনেক আইনজীবী কিন্তু প্রো বোনো সার্ভিস প্রোভাইড করে থাকি। এখনো করছি আমরা। আমরা ফোনে যে আমাদের কাছে যে ধরনের সমস্যা নিয়ে ফোন করছেন বা যোগাযোগ করছেন বা আমাদেরকে ইমেইল করছেন, আমরা কিন্তু তাদেরকে ফিডব্যাক দিচ্ছি। হয়তো আপনার এই প্রোগ্রামেরও ইনবক্সে অনেক ধরনের কমেন্ট আসবে এবং আমি সেই কমেন্টগুলোর প্রত্যেকটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোর্টের ব্যাপারটা হচ্ছে যদি মামলা মোকদ্দমায় যায়, সেটা কোন পর্যায়ে যায়, একটা মানুষ ডিভোর্স ফাইল করার পরে তারপরে যদি তার কাবিন এবং কাবিনের টাকা, তার ৩ মাসের ভরণ পোষণ, বাচ্চার কাস্টাডি এইসব হলে কোর্টের ব্যাপারটা আসে। হ্যাঁ, কোর্ট বন্ধ এক্ষেত্রে কিন্তু আমাদের যে ডোমেস্টিক ভায়োলেন্স বা এই যে সহিংসতার কোনো সম্পর্ক নেই। সহিংসতা হচ্ছে যে আপনি যদি আপনার স্ত্রী বা স্বামী যদি তার স্ত্রীকে অত্যাচার করে এবং স্ত্রী যদি বা স্বামীকে কোনো ধরনের মানে যে কোনো ধরনের মেন্টাল অর ফিজিক্যাল অ্যাবিউজ করে থাকে, সেক্ষেত্রে তার করণীয় কি? যদি সেটা একটা কাউন্সেলিং এর মাধ্যমে ঠিক হয়ে যায় তাহলে ভেরি গুড। একটা ফোনে নেগোসিয়েশন মিডিয়েশন ওটা হতে পারে, সেটা হলে সমস্যার সমাধানটা হলো। আর বেশি বাড়াবাড়ি যদি হয়ে যায় যে সেটা যদি যেমন গত মাসে এপ্রিলের 15 তারিখে এই কিছুদিন আগে একটা 28 বছরের মেয়ে, 5 বছরের বিবাহিত জীবন, ছোট্ট একটা বাচ্চা আছে। 5 বছর তার আগে প্রেম ছিল লোকটার সাথে, লোকটা ওকে মারতে মারতে মেরেই ফেললো। সহিংসতা আমাদের এই পর্যায়ে গেছে। আরেকজন 51 বছর ভদ্রমহিলা, উনি ওনার হাজবেন্ড এবং ওনার 2 ছেলে। তো উনি সংসারের সমস্ত কাজ করেন। তখন হতো কি ওনার 5 দিন আর কি কাজের চাপটা কম থাকতো, 2 দিন তারা বাসায় থাকতো। এখন সপ্তাহে 7 দিনই সেই 3 পুরুষ বাসায় থাকেন এবং ওনার 24/7 ওনার কোনো তো কোনো মানে দম ফেলার তো সময় নেই, বরং ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় ওনাকে, আমরা নামটা প্রকাশ করছি না, বা ভাবে কথা বলা হচ্ছে, ওনাকে অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। মানে উনি মেন্টালি এবং ফিজিক্যালি মানে দুভাবেই ভেঙে পড়ছেন। এখন ওনার পাশে দাঁড়াতে হলে ওনার পরিবারের লোকজনের সাথে ওনার একটা সম্পর্ক থাকতে হবে, ফোনে কথা বলতে হবে, অথবা উনি যদি সম্ভব হয় উনি কোনো একজন পরিচিত আইনজীবী যদি থাকে ওনার সাথে কথাগুলো বলতে পারে। কিন্তু এখন হচ্ছে যে নিঃশ্বাসের জায়গাটা না এত ছোট হয়ে গেছে যে সহিংসতাটা আমরা মানে এত বেড়ে গেছে যে সম্প্রীতিটা না কিছু পিছিয়ে গেছে। কিছু কিছু বাসায় কিন্তু সম্প্রীতি খুব সুন্দরভাবে বিরাজমান। আমার অনেক কলিগ আছে, তারা এনজয় করছে তাদের সময়টা তাদের ছেলে মেয়েদের সাথে, ওয়াইফের সাথে, মানে ঘর সংসার সবকিছু মিলে। কিন্তু যখন আমি আরেকটা দিই, বাংলাদেশ ন্যাশনাল ওমেন লয়ার্স অ্যাসোসিয়েশন, তারা দেখেছে যে ফেব্রুয়ারি মাসে আমাদের রেপ কেস রিলিফ নিতে গিয়ে রেপের ভিকটিম হচ্ছে মেয়েরা। তো এগুলো না খুব ডিপ্রেসিং আমাদের জন্য এবং একটা নেশনের জন্য। আর এটা উন্নত দেশ বা উন্নয়নশীল দেশ এর কোনো পার্থক্য নয়, সহিংসতা কিন্তু সহিংসতাই। আমরা যখন উন্নত দেশের কথা বলি আমরা ভাবি যে তারা অনেক বেশি এডুকেটেড, অনেক বেশি ওরা অ্যাডভান্স, ওরা অনেক, সেক্ষেত্রে দেখা যায় কিন্তু যদি আপনি ওভাবে দেখেন, ইউকের আমি যেটা জানি যে 700% যে হেল্পলাইন চালু হয়েছে, ফোন কলের রেশিও 700% বেড়েছে। ওরা ফোন কল সার্ভিস দিয়ে দিতে পারছে না। আমাদের হয়েছে যে আমাদের এখনো একটা ওয়ান স্টপ সার্ভিস ওভাবে নেই যেখানে কেউ ফোন করে কোনো একটা হেল্প নিতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের এনজিওরা আছে, যেমন মানুষের জন্য, আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, বাংলাদেশ ন্যাশনাল ওমেন লয়ার্স অ্যাসোসিয়েশন, বা ইন্ডিভিজুয়াল লয়ারদের ফোন করলেও বা কথা বলতে চাইলে ইমেল করেও সম্ভব। কিন্তু এখনো ওয়ান স্টপ সার্ভিসটা শুরু হয়নি। হুম। তো এই যে এক বাসায়, যেটা স্যার বলেন একটা ছোট্ট বাসায় ডিপ্রেশন, এটা কাইন্ড অফ আপনার জেলের মতো। এই কনফাইনমেন্টে আপনি আপনার অ্যাবিউজারের সাথে থাকাটা কিন্তু মৃত্যুর শামিল। আপনি কোভিড-19 মারা যাবেন, না আপনি আসলে এই সহিংসতায় আপনার মৃত্যু, মানে মানসিক মৃত্যু আর শারীরিক মৃত্যু,
সেটা অনিশ্চিত। আচ্ছা, আপনার কাছে আসবো। আমি ডক্টর মেহজাবিনের কাছে জানতে চাইবো, আমরা আসলে হতাশ না হই, আশার কথা শুনতে চাই আপনার কাছে। তার আগে দর্শকদের বলে রাখি যে আপনারা যদি কেউ এই ধরনের সমস্যা, আপনি পুরুষ বা নারী, এই ধরনের পারিবারিক সহিংসতার মধ্যে যদি আপনি জর্জরিত হন, আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখবেন। আমাদের আইনজীবী তিনি বলেছেন যে আপনাদের সাথে বা ইনবক্সে হলেও আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আমি ডক্টর মেহজাবিনের কাছে জানতে চাইবো যে এই সময়ে টলারেন্স লেভেলটা বাড়ানোর আসলে কোনো উপায় আছে কিনা, কিভাবে আমরা এত প্রতিকূলতার মধ্যে দিয়েও একসাথে থাকার প্র্যাকটিস করতে পারি। খুবই জরুরি প্রশ্ন করেছেন। কিছুদিন থেকে আমরা এই জায়গাটাই কাজ করছি যে আমরা বলি যে এটা উইন্ডো অফ টলারেন্সটাকে আমার বাড়াবো কিভাবে। এটা কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমাদের কিন্তু একটা জায়গা আছে যেখানে আমাদের আবেগ বাড়া কমা করে, কিন্তু ওটার ভেতরে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু যখন আমাদের বিষয়গুলা এতটাই বেড়ে যায় যে যখন আমরা খুবই উত্তেজিত হয়ে যাই, শুধু বিরক্তি না, আমাদের মধ্যে রাগ বা হোস্টাইল আচরণ, আক্রমণাত্মক আচরণ প্রকাশ পায়, সেগুলি আমাদের কারোর জন্যই কিন্তু কাম্য নয়, মঙ্গল বয়ে আনে না। তো ওই জায়গায় যেন আমরা না পৌঁছাই, আমরা নিজেদেরকে যতটা পারি শান্ত রাখবো। এর জন্য যে চর্চাগুলো আমরা বারবার বলে আসছি, যেহেতু আপনি ঘরে আসেন, আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার উদ্বেগের বিষয়গুলো নিয়ে চিন্তাগ্রস্ত থাকেন, তাহলে আপনার মধ্যে এই বিরক্তি আসবে, একটুতেই ধৈর্যচ্যুতি গুলা হতে থাকবে। তাই কম খবর দেখা এই রিলেটেড, তারপরে নিজের জন্য কিছু সময় বের করা, সংসারের সময় ব্যয় করবেন, নিজের জন্য কিন্তু নিজের যত্ন নেওয়া প্রয়োজন, সেই দিকেও নজর দেওয়া, কিছু মেডিটেশন করা, নামাজ দোয়া পড়া, হ্যাঁ, পরিবারের সবার সঙ্গে একটু ভালোভাবে কথা বলা। আপনি যে সহিংসতার কথাগুলো বলছেন, সেখানে আমি বলবো যে আমি একটা কথা বলেছিলাম যে আবেগীয় চাহিদা, আপনার পার্টনারের বা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের আবেগীয় চাহিদাটা কি, সেই দিকটা দেখা, তার কথাগুলো শোনার জন্য অবশ্যই পূর্ব ধারণাটা নিয়ে কিংবা তাকে বিচার আগেই করব না, তার কথাটা আগে আমরা শুনি সে কি বলতে চাইছে, এবং এনকাউন্টার যতটা পারি আমরা যেন সেটাকে অ্যাভয়েড করি, আমরা যেন একজন শান্ত থাকি। আরেকটা বড় কথা, যেখানে এরকম সহিংসতা হচ্ছে যে সমস্ত পরিবারে, সেখানে কিন্তু নিজের প্রোটেকশনটা একটা সবচেয়ে বড় কথা। অতএব তাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে সে যেন নিজের প্রোটেকশনের জায়গাটা থাকে, সে ওই জায়গাতে তার সামনে থেকে সরে যাওয়া, বা এমন কোনো, যখন সে বুঝতে পারছে যে এটা অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে, তাহলে তাকে নিজেকে রক্ষা করার কিন্তু দায়িত্ব তার। হ্যাঁ, তখন আগ বাড়িয়ে ঝগড়া না করে সে যেন সরে আসে, পিছিয়ে আসে। পরিবারের সদস্যদের মধ্যেও কিন্তু কেউ সাহায্যকারী থাকতে পারে, তাদের সঙ্গে বিষয়টা শেয়ার করা। এবং একটা কথা হচ্ছে যে উত্তেজিত অবস্থায় একটা মানুষকে আপনি যত যুক্তির কথাই বলেন না কেন, সে কিন্তু সেটা গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত সে শান্ত হবে। যখন মানুষ একটা নিউট্রাল অবস্থানে থাকে, তখন কিন্তু সে আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারবে, আপনার কথাগুলা শুনবে। তাই উত্তেজনা গুলাকে পরিহার করার জন্য দুইজনেরই ভূমিকা থাকতে হবে। আচ্ছা ম্যাডাম, আমি নিজেদেরকে আপনার কাছে আবেগ আসছি, আমাদের অনুষ্ঠান শেষ প্রান্তে। আমি আপনার কাছে আবারও আসবো। আমি রাজু স্যারের কাছে একটু আসলে জানতে চাইবো যে আপনি আসলে শিক্ষার্থীদের সাথে সব থেকে আপনি বেশি ডিল করে থাকেন, যেহেতু আপনি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। এই যে বিপুল সংখ্যক তরুণ আমাদের দেশে, তারাও তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে এখন বাড়িতে অবস্থান করছে, এই সময় তাদের কোনো রোল আছে কিনা পরিবারে এই ধরনের সহিংসতা বন্ধের ক্ষেত্রে অথবা কমানোর ক্ষেত্রে, আপনার কাছে জানবো। তরুণদের রোল ছাড়া তো আসলে আমাদের মুক্তি নেই, কারণ আমরা জানি যে তরুণরা না থাকলে তো এই দেশ আমরা পেতাম না, আমরা ভাষা পেতাম না। তো এই সময় কিন্তু এই করোনা যুদ্ধে, মানে যুদ্ধ এবং শান্তি, আসলে যুদ্ধের ভাষাটাও কিন্তু পরিবর্তন হয়েছে। একসময় যুদ্ধ মানে ছিল ঘরের বাইরে যাওয়া, এখন ঘরে থাকার যুদ্ধটাই যুদ্ধ, মানে উল্টো হয়ে গেছে। এবং সেই বিবেচনায় কিন্তু যে তরুণরা এখন, আমি বলবো যে একটা দুর্দান্ত ভূমিকা পালন করে বা করতে পারছে। আমি যতটা জেনেছি, আমাদের শিক্ষার্থীরা সহ বাংলাদেশের সব তরুণরাই কিন্তু বাসায় এখন শান্তি রক্ষক হিসেবে কাজ করছে। ওই যে বলছিলাম যে তারা ইন্টারনেট টেকনোলজি দিয়ে নানাভাবেই কিন্তু তাদের পরিবারের সদস্য
সদস্যদের সাথে নতুন ভাবে যুক্ত হয়েছে। পরিবারের সদস্যরা একসময় মনে করতো যে এই তরুণরা সারাদিন বসে বসে ইন্টারনেটে কি করে, অথচ আজকে ইন্টারনেট বা টেকনোলজি ব্যবহার না করলে হয়তো বাসায় খাবারের সাপ্লাইটাও অনেকে পাচ্ছে না। আমি বলবো না যে বাংলাদেশের সব তরুণরা এখন সেই অ্যাক্সেসিবিলিটির মধ্যে আছে, তবে তরুণদের একটা বড় ভূমিকা আছে। আরেকটি জিনিস হচ্ছে যে তরুণরা সবসময়ই তো নতুন ভাবে ভাবতে চায়, তো এই যে একটা নতুন পৃথিবী, নতুন জীবনযাপন, সেখানে কিন্তু এই এই অ্যাডাপ্টেশন অ্যাবিলিটির ক্ষেত্রে তরুণরা একটা অনেক বড় রোল প্লে করতে পারে এবং সেটা করা উচিত। এবং সেই জন্যে তরুণদেরকে আমরা যদি আরেকটু এই জায়গাটায় এডুকেট করতে পারি, মিডিয়ার সেখানে একটা দুর্দান্ত ভূমিকা আছে। যেমন এই যে অনুষ্ঠানটা করছি আমরা এখন, দেখেন যে সারা দেশের কে কোথায় কোন ঘরে বসে আছে কিছু যায় আসে না, আমরা কিন্তু সংযুক্ত হয়েছি। অর্থাৎ এখন আমার মনে হয় যে শারীরিক যে বিচ্ছিন্নতা, তার সাথে সাথে হৃদয়ের এক ধরনের সংযুক্তি কিন্তু হয়েছে। এবং এই যে হৃদয়ের সংযুক্তির যে জায়গাটা, এই সংযুক্তির জায়গাটাকে আমাদের বেশি বেশি প্রচার করা উচিত, বলা উচিত, বোঝানো উচিত। কারণ এই মুহূর্তে কিন্তু আসলে হৃদয়ের মুক্তি না ঘটলে আমরা অনেক অনেক বড় বিপদে পড়ে যাব। এবং পৃথিবীতে এখন হয়তো করোনার জন্য চিকিৎসা লাগবে হয়তো 2% 3% লোকের, কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য সাপোর্ট লাগবে 100% লোকের। এবং মানসিক সাপোর্ট বা মানসিক সাপোর্ট মানেই তো মানসিক রোগী হয়ে যাওয়া নয়। আমাদের দেশে তো একজন লোক যদি সাইকিয়াট্রিস্ট রুম থেকে বের হয়, লোকেরা তাকে বলবে যে ওই দেখ পাগল হয়ে গেছে। কিন্তু আসলে মানসিক স্বাস্থ্য বা মানসিক সাপোর্ট যে সবার লাগে, যেটা আপা খুব দুর্দান্তভাবে বলেছেন যে কোর্টে আসা কোনো সমাধান নয়, বরং তার আগের কোর্ট হচ্ছে হৃদয়ের কোর্ট। অর্থাৎ আমাদের হৃদয়ের যে বিচার রয়েছে, যেটা উনি বারবার বলছেন, আপাও বলেছেন, যে নন জাজমেন্টাল হওয়া। অর্থাৎ আমার মাথায় যদি আগে থেকেই একটা বিচার থাকে যে তুমি তো এইরকম, তুমি তো এইরকম, সে তো এইরকম, সেটা নয়। এখন পৃথিবীটা নতুন, ভাবনায় যদি নতুনত্বকে জায়গা দেই, সমাধানটা হয়ে যাবে। ধন্যবাদ। আমি ব্যারিস্টার রেজওয়ানার কাছে একটু জানতে চাইবো যে দুঃখজনকভাবেও যদি এখন কোনো ধরনের সেপারেশনের ঘটনা ঘটে থাকে, আচ্ছা বাচ্চার কাস্টডি নিয়ে আসলে ঝামেলা হলে এখন কি আসলে সমাধান করা সম্ভব? কোনো পথ খোলা আছে কিনা? কিভাবে সমাধান হতে পারে? আসলে বাচ্চার কাস্টাডির আমাদের আইনেই বলা আছে যে 8 বছর হলে ছেলে সাধারণত বাবা পেতে পারে, আর তার নিচে 8 বছরের নিচে যদি ছেলে সন্তানের বয়স হয় সে মার কাছেই থাকবে। আর কন্যা সন্তান যতদিন পর্যন্ত সে বিয়ের উপযুক্ত, মানে 18 পর্যন্ত, কন্যা তার মার কাছে থাকবে। তো এই মুহূর্তে যদি সাধারণত আমার অভিজ্ঞতা যেটা বলে, বাচ্চার কাস্টাডি কেসটা আরো পরে ফাইল হয়। এটা কিন্তু মানে আপনি সেপারেশনে যেতে পারেন, বাবা যদি মনে করে সে বাচ্চা রাখবে অবশ্যই তিনি রাখতে পারেন, কিন্তু বাবা মা কিন্তু, যেটা হয় যে সেপারেশন হচ্ছে কিন্তু হাজবেন্ড ওয়াইফের, বাবা মার না কিন্তু। বাবা বাবাই থাকছে, মা মাই থাকছে। এই কথাটা আমি আমার সব ক্লায়েন্টদের সাথে কথা বলে এই কথাটা বলি যে বাচ্চা যার কাছেই থাকুক, উনি বাবা আপনি মা। সো সেপারেশন বলে কোনো ওয়ার্ড নেই, দুজন দু বাড়িতে থাকতে পারে। যেমন আমাদের যিনি ভিকটিম আজকে ছিলেন, উনি বলেছেন উনি মার বাড়িতে এসে থাকছেন, ওনার প্রথম দিকের কথা আমি শুনতে পাইনি। কিন্তু ওই ক্ষেত্রে ওর মার সাথে বাচ্চাদের যেহেতু বেশি সময় কাটানো হয়, তাহলে বাচ্চাটা মনে হয় মার সাথে, মা বাচ্চাটাকে হয়তো বেশি বুঝে বা জানে। কিন্তু বাবা যদি মনে করে যে বাবা বাচ্চাটাকে ভালোভাবে রাখতে পারবে, তাহলে কথাবার্তার মাধ্যমে উনি বাচ্চাটাকে রাখতে পারে। এখানে যেটা হয় আমাদের দেশে, এটা নিয়ে একটা চরম একটা ইস্যু তৈরি করা হয়। কিন্তু একটা জিনিস ভুলে যায় মানুষ, ডিভোর্সটা কিন্তু বিটুইন দ্য হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, নট দ্য ফাদার অ্যান্ড দ্য মাদার। ওই বাবা, ওই বাচ্চাটার বাবা, ওই ভদ্রলোকই আমৃত্যুই থাকবেন সারা জীবন, এবং মৃত্যুর পরও বাবার মার নাম যখন লেখা হবে ওই দুজনের নামই লেখা হবে। তো সেপারেশনের ক্ষেত্রে যদি কেউ অন্য কোনো বাড়িতে যেয়ে থাকতে চায় অবশ্যই পারেন। বাচ্চার ব্যাপারটাকে আসলে, বাচ্চাকে এই জিনিসগুলো না দেখিয়ে সেপারেটেড থেকে যদি সমাধান করা যায়, ওটাতে বরং আপনি একটা ভালো ফলাফল পেতে পারেন। আচ্ছা ধন্যবাদ। আমি ডক্টর মেহজামিনের কাছে একটু জানতে চাইবো যে আসলে লকডাউনের সময়সীমা কিন্তু দফায় দফায় বেড়েছে, ইতিমধ্যে 6বার বেড়েছে, আরও কতবার বাড়বে আসলে আমরা জানি না। কিন্তু সময়গুলোকে আমরা আসলে কিভাবে কাজে লাগাতে পারি যেন সমস্যাগুলোর সৃষ্টি না হয়, আমরা সংক্ষেপে শুনবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষেপে বলছি যে এই সময় আমরা আর জীবনে এরকম পাবো কিনা আমরা জানি না। তো আমি সবসময় বলি এর যে সর্বোচ্চ সদ্ব্যবহার করা। আমি চাইলে ঝগড়াঝাটি করে, কান্নাকাটি করেও কাটাতে পারি, ঝগড়াঝাটি মারামারি করেও কাটাতে পারি, কিন্তু আমার পরিবারই কিন্তু আমার কাছে সবকিছু। সেই গুরুত্বটা বুঝতে হবে। আমার যে জীবন সাথী, তার সাথে আমার সম্পর্কটা কেমন, তার সঙ্গে আমি জীবনের শেষ দিন পর্যন্ত থাকার যদি আমি নিয়ত করে থাকি, তাহলে এই সম্পর্কটা ভালো রাখার জন্য
আমারও কিছু করণীয় আছে। প্রত্যেকটা মানুষ যদি এভাবে চিন্তা করে যে আমার করণীয় আছে, আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে আমি ঠিক জায়গায় আছি, ওকে চেঞ্জ করতে হবে, সে হচ্ছে দোষী, তার আচরণ চেঞ্জ করতে হবে, তার স্বভাব চেঞ্জ করতে হবে। ব্যাপারটা কিন্তু তা না। আমরা কখনোই কারো আচরণ পরিবর্তন করতে পারি না। আমরা কেবলমাত্র আমাদের নিজেদের অনুভূতি, আমাদের চিন্তাধারা, আমাদের আচরণে পরিবর্তন আনতে পারি। তাই এই দিকটার উপর আমি গুরুত্ব আরোপ করব। স্বামী স্ত্রী বা তারা পরিবারের সদস্যরা নিজেদের আনন্দের স্মৃতিগুলাকে নিয়ে যদি আলোচনা করেন, গল্প করেন, তাহলেও কিন্তু একটা ভালো লাগার বোধ তৈরি হয়। সেই যে আবেগীয় যোগাযোগের দক্ষতাগুলা যদি তারা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারেন, তাহলে এই সময়টা তারা ভালো কাটাতে পারবে। আর যদি সমস্যা হয়, আমরা কিন্তু যারা মনোবিজ্ঞানী আছি, এখন আমরা সারা দেশব্যাপী আমরা একদম ফ্রি অনলাইন বা টেলি কাউন্সিলিং সেবা প্রদান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বিভাগ থেকে আমরা সারা বাংলাদেশের জন্য বিনামূল্যে এই টেলি কাউন্সিলিং অথবা অনলাইন কাউন্সিলিং সেবাটা দিচ্ছি। যেই সেটা মাধ্যম আমাদের থেকে দিচ্ছেন ওয়েবসাইটে সেই গিয়ে মাধ্যমগুলোর আপনারা নাম দেখতে দুই একটা পারেন। বলা যায় কিনা আপা, বা সাধারণ মানুষের স্বার্থে? যেটা হচ্ছে, যেমন আমার এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ, এই ফেসবুক পেজে যে লগ ইন করে, ওখানটায় আপনি লগ ইন না, ওখানে ইনবক্স করে আপনার সমস্যা দিলে আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করছি। হিল বাংলাদেশ ফাউন্ডেশন আছে, সেটাও আমাদের ইএমডিআর বাংলাদেশ অ্যাসোসিয়েশন, সেখানেও আমরা কিন্তু এই কোভিড-19 রিলেটেড যে কোনো সমস্যা, মানসিক সমস্যার ক্ষেত্রে আমরা সার্ভিস দিচ্ছি। আমাদের কাছ থেকে মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু আমাদের কাছে ফোন আসছে, আমাদের কেউ হোয়াটসঅ্যাপে, কেউ ভাইবারে, কেউ স্কাইপে, কেউ সরাসরি ফোনে যোগাযোগ করছে। আপা তো ধন্যবাদ। এই সার্ভিস গুলো আপা আমরা দিচ্ছি। আপা ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি রাজু স্যারের কাছে একটু জানবো যে এখন মানুষ যেমন আপনজনদের সাথে থাকাটা একটা অভ্যাস করে নিয়েছে, করোনা পরবর্তীতে আসলে এই ধরনের পরিস্থিতি থাকবে কিনা, মানুষ আসলে পরিবেশটা আসলে তখন কি রকম হবে? আপনার কাছে একটু ভবিষ্যতের কথা একটু জানতে চাচ্ছি, একটু সংক্ষেপে বলবেন। আমরা তো সেটাই আশা করব, কারণ করোনা পূর্ব এবং করোনা পরবর্তী পৃথিবীর ইতিহাস দুই রকমই হবে। যেমন খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ হয়ে গেল, করোনা পরবর্তী পৃথিবীর ইতিহাস হবে আরেকটি নতুন ইতিহাস, এবং সেই ইতিহাসে সম্প্রীতিটাই যেন থাকে আর সহিংসতাটা যেন মানুষ ভুলে যায়, যেটা আপনি একটু আগে বলছিলেন যে স্মৃতিটা তৈরি করে রাখা। তো সেইটাই আমাদের প্রত্যাশা থাকবে, এবং আসলে মানুষ তো অভ্যাস দ্বারা অনেকাংশেই নিয়ন্ত্রিত হয়। আমি মনে করি যে করোনা পরবর্তী পৃথিবীতে মানুষের সবচেয়ে যেটা বেশি সামনে আসবে সেটা হলো সহমর্মিতা, ভালোবাসা। এবং মানুষ সোশ্যাল নেটওয়ার্কের ভিতর দিয়ে আমরা কিন্তু দেখেছি যে কতটা সামাজিক যোগাযোগের মাধ্যমে কতটা সামাজিক হয়েছিল আর কতটা অসামাজিক হয়েছিল, সেটাও বড় প্রশ্ন। সেদিক থেকে বিশ্ব জয়ের নামে পৃথিবীতে মানুষ হয়তো কানেক্টেড হয়েছিল, কিন্তু সে নিজের হৃদয়টা, নিজের পাশের মানুষকেই জয় করতে পারেনি, যেটা আজকের আলোচনায়ও এসছে। তো সেই জায়গায় আমি মনে করি যে এই করোনা পরবর্তী পৃথিবীতে মানুষের কাছে থাকার একটা নতুন প্রবণতাই তৈরি হবে, সেটাই আমাদের প্রত্যাশা, এবং সেটাই সম্ভবত বিজ্ঞানও বলছে চারিদিকে যতটা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফের কাছে আসলে করতে চাই। আপনি আগেই বলেছেন, আপনি আইনজীবী হয়েও বলেছেন, কোর্ট কিংবা থানা অথবা এই ধরনের যে মাধ্যমগুলো আছে সেখানে আসলে সেবা মানে সমাধানের চেয়ে আসলে আগে সমাধান করে নেওয়াটা ভালো। শেষ কথাটুকু আপনার কাছে জানবো, একটি বিষয় জানবো যে বাংলাদেশের পার্সপেক্টিভে পুরুষরাও আসলে নির্যাতিত হচ্ছে কিনা এই সময়ে, আপনার কাছে তথ্য আছে কিনা, সমাধান কিভাবে হতে পারে? আপনারাও ম্যাডাম যেরকম যেমন বললেন, মেহজাবিন ম্যাডাম যেমন বললেন যে এক ধরনের কিছু প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আপনারাও কি এই ধরনের কোনো প্ল্যাটফর্ম তৈরি করেছেন কিনা কিংবা করবেন কিনা, যেখানে মানুষ ঘরে থেকে অন্তত কিছু সমাধান পেতে পারে, জানাবেন। প্রশ্নটা সুন্দর, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে পুরুষ নির্যাতন যে একেবারে হচ্ছে না সেটা ঠিক না, বাট এখন পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত সেই ধরনের কোনো রিপোর্ট আসেনি বা আমাদের কাছে কেউ নক করেনি। অবশ্যই মানে নারী নির্যাতন, পুরুষ নির্যাতন দুটাই পৃথিবীতে এক্সিস্ট করে, বাট পার্সেন্টেজে দেখা যায় যে নারী নির্যাতনের পরিমাণ মানে পরিসংখ্যানটা অনেক এগিয়ে। হ্যাঁ, আমাদের কাউন্সিলিং এর অনেকগুলো, যেমন বাংলাদেশ যেটা বললাম, ন্যাশনাল ওমেন্স লয়ার্স অ্যাসোসিয়েশন, ব্লাস, তারপর আইন ও সালিশ কেন্দ্র, বা যেটা আমরা নতুন করে শুরু করার চেষ্টা করছি সেটা হচ্ছে ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন। যে যেমন আপনি একটা ক্লিনিকে গিয়ে ফার্স্ট
এড সার্ভিসটা নিতে পারেন। সেরকম আমরা স্টুডেন্টদেরকে এনগেজ করার চেষ্টা করছি যে তাদের সাথে যোগাযোগ করলে, এখন যেমন সবার হাতে মোবাইল, তাদের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন ল চেম্বার থেকে ট্রেন আপ হয়ে সেখান থেকে বসে তারা অ্যাটলিস্ট ফার্স্ট এড সার্ভিসটা প্রোভাইড করবে। আর এটা হলে তারাও এই প্রফেশনে আসার আগে থেকেই নিজেদেরকে তৈরি করতে পারে। আমাদের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, মেজরিটি ইউনিভার্সিটিতেই আমাদের ল ডিপার্টমেন্ট আছে। তাই সেই স্টুডেন্টদেরকে আমরা টার্গেট করছি। অলরেডি আমার ড্যাফোডিলের সাথে কথা শুরু হয়েছে। ওখানে ডক্টর ফারহানা হেলাল মেহতাব, উনি ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের সাইডে কাজ করছেন। তো স্টুডেন্টদেরকে আমরা এই সাইডে ইনভলভ করতে চাচ্ছি। আর আমরা এখনো একটা আন্ডার ওয়ান আমব্রেলা আমাদের দরকার আসা, যেখানে ওই আপা যেটা বললেন ওখানে ফোন করলে যাতে কেউ ফার্স্ট এড সার্ভিসটা আমরা দিতে পারি। তো আমরা এটা স্ক্যাটার্ড ভাবে দিচ্ছি, বাট এটা বিভিন্ন অর্গানাইজেশন দিচ্ছে, কিন্তু আমাদের আরেকটু ন্যাশনাল আকারে, মানে জাতীয় একটা বড় আকারে দেওয়ার মতো ইচ্ছা আছে। দেখা যাক আমরা কতটুকু আগাতে পারি। আপনাদের তিনজনকেই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ধন্যবাদ। আরো দুজন যুক্ত হয়েছিলেন, তারা বিদায় নিয়েছেন। আমরা আশা করছি যে এই পারিবারিক সহিংসতা বলে কিছু থাকবে না, আমাদের দেশ সহ সারা বিশ্বে পারিবারিক সম্প্রীতি আসলে বজায় থাকবে, এই প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এবং দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাদেরও আসলে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই দীর্ঘ আলোচনায় আপনারা জেনেছেন যে সমাধানের অনেকগুলো পথ আসলে আপনাদের সামনে বাতলে দেওয়া হয়েছে। আপনারা সমস্যায় জর্জরিত হলে আসলে সেই বাতলে দেওয়া মাধ্যমগুলোতে আসলে যোগাযোগ করবেন অথবা এই পরামর্শগুলো মেনে চলবেন। আমরা আশা করি যে আসলে পারিবারিক সম্প্রীতির মধ্যে দিয়ে আমাদের আগামীর দিন অতিবাহিত হবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বদ্যিবাড়িতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়।